সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব জামায়াত এনসিপি উত্তেজনা, ঘটতে চলেছে আরও একটি 5ই অগাস্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব 10 দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অধিকাংশ আমেরিকান যুদ্ধ চায় না, তবে ট্রাম্প কেন চরম সিদ্ধান্ত নিচ্ছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড ভবন ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না আমিরাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব শ্যামনগর প্রেস ক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলা, যুবদলের 4 নেতা বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ঘাঁটি না দেওয়ায় স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্নের ঘোষণা ট্রাম্পের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সরকার গঠন করেছে। সারা বাংলাদেশ জুড়ে তাদের জয় জয়কার চলছে। প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। 11টি দলের একটি জোটও রয়েছে। বিরোধী দল হিসাবে তাদের দিন কেমন কাটছে? সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠতে পারে, তাদের মধ্যে সামান্য হলেও কি ক্ষোভ রয়েছে? তাদের মধ্যে ক্ষোভ তৈরি হলে বা ক্ষোভ থাকলে ক্ষমতাসীন বিএনপির জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রথমত, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ মুক্ত। সুপ্রিমো হাসিনা রয়েছেন দিল্লিতে, দলের বেশ কয়েকজন নেতা রয়েছে কলকাতায়, অনেকে আবার রয়েছেন বিদেশে। শেখ হাসিনার 15 বছরের শাসনের পর বিএনপি ক্ষমতায় এসেছে। তাদের নেপথ্য শক্তি জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান। বলা হয়ে থাকে জুলাই অগাস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড জামাত। জামাতের যে প্রক্সি দলগুলি ছিল তারাই আসলে জুলাই অগাস্ট বিপ্লবের নেপথ্য কারিগর। পরবর্তীতে ড মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসীন হওয়ায় উপদেষ্টা মণ্ডলীর ক্ষমতা গ্রহণ, এই সব কিছুর পিছনে ডিপ স্টেটের অবদান ছিল। কিন্তু কার্যত গত 17 মাস ধরে অন্তর্বর্তী সরকারের ওপর আধিপত্য ছিল জামায়াত এবং এনসিপির। তারা যেভাবে নির্বাচনের কথা ভাবছিল, যেভাবে বিজয়ী হওয়ার হিসেব কষছিল, তাদের সব হিসেব উল্টে গিয়েছে। গত 17 মাস তারা বেশ সুখে ছিল। বাংলাদেশে পালাবদলের পর তাদের সুখে থাকার দিন শেষ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত 17 মাসে জামাতের বহু গুপ্ত ব্যক্তি যারা বিএনপিতে ছিলেন, আওয়ামী লীগের মধ্যে ছিলেন সুশীল সমাজেও, এমনকি সরকারেও তাদের বেশ কয়েকজন ছিল। তারা ইউনুস জামানাতে এসে তাদের আদি রূপে আত্মপ্রকাশ করলেন। সরকারের বহু জায়গাতে তারা লোভনীয় পদে, সম্মানজনক পদে আসীন হন। বলা যেতে পারে পূর্বতন সরকারের বদান্যতায় তারা এইসব পদ আর সম্মান পেয়েছে। কিন্তু বিএনপি সরকার আসায় এইসব পদে জামাতের আধিপত্য অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে। অনেককে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনেকের চাকরি যায় অবস্থা। আগামী দিনে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হবার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিশেষ করে ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রুজু হতে পারে। বিশেষ একটি পক্ষ তাদের বিরুদ্ধে মামলা করার জন্য মুখিয়ে রয়েছে। সুশীল সমাজের অনেকেই এইসব উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা দায়েরের চিন্তাভাবনা করছেন। এই মামলা মোকদ্দমা হলে জামাতের অনেকে জড়িয়ে যেতে পারেন। বিএনপির অর্থমন্ত্রী বলেছেন অর্থনীতি খুবই খারাপ অবস্থায়। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু একটু পেছনে ফেরা যাক। ড ইউনুস সরকারের অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বিদায় নেওয়ার আগে বলে গেলেন রিজার্ভ ভালো আছে, অর্থনীতি একটা স্থিতিশীল জায়গায় রেখে যাচ্ছেন। ড ইউনুস নিজেও বিদায় বেলায় বললেন রিজার্ভ 33 বিলিয়নের কাছাকাছি, দেশ ঠিক পথে আছে। আর অর্থমন্ত্রী চেয়ারে বসলেন, 10 দিন না পেরোতেই জানালেন অর্থনীতি খুবই খারাপ। তাহলে প্রশ্ন একটাই, এই 10 দিনে কি হলো? বিলিয়ন ডলার কি রাতারাতি গায়েব হয়ে গেল, নাকি এটা পুরনো একটা রাজনৈতিক কৌশল যেটা বাংলাদেশে বারবার দেখা গেছে? ক্ষমতায় বসেই আগের সবকিছুকে ধ্বংসস্তূপ বলে ঘোষণা করো, তারপর নিজেদের যে কোনো ব্যর্থতার জন্য সেই ধ্বংসস্তূপকে ঢাল হিসেবে ব্যবহার করো। এটা নতুন কিছু না, এই দলের কাছ থেকে তো একদমই না। বিএনপির ইতিহাসটা একটু মনে করা দরকার। 2001 থেকে 2006 5 বছর ধরে বাংলাদেশ টানা দুর্নীতিতে বিশ্বে 1 নম্বর হয়েছিল।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে 5 বছর একটানা শীর্ষে থাকা মানে এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা সিস্টেম। হাওয়া ভবন থেকে রাষ্ট্রর প্রতিটা ঠিকাদারি নিয়ন্ত্রণ হতো, বন্দর থেকে টেন্ডার, প্রতিটা জায়গায় কমিশন ছাড়া কাজ হতো না। সেই দলের লোকজন এখন মন্ত্রিসভায় বসে অর্থনীতির হালচাল নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এটা কোনো রাজনৈতিক সমালোচনা না, এটা নথিভুক্ত ইতিহাস। আর এই মন্ত্রী পোতেঙ্গায় জমি দেখতে গেলেন সরকারি কাজে, সাথে গেলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা, দলের যুগ্ম আহ্বায়ক, সদস্য, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। সরকারি কাজে দলের লোক নিয়ে যাওয়াটা এই দেশে পুরনো অভ্যাস, কিন্তু এত প্রকাশ্যে, এত নির্লজ্জভাবে। এই দৃশ্যটাই দলে দেয় ক্ষমতা আর দলের মধ্যে সীমারেখা কোথায় আছে এদের কাছে। কর্মসংস্থান বাড়ানোর কথা বললেন, বিনিয়োগ টানার কথা বললেন, কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ আসে কোথায়? যেখানে আইনের শাসন আছে, যেখানে ব্যবসা করার পরিবেশ আছে, যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। বিএনপি আমলে এই তিনটার কোনোটা ছিল? সেই আমলের ব্যবসায়ীরা এখনও মনে করতে পারেন চাঁদাবাজি আর টেন্ডারবাজি ছাড়া এক পা ফেলা যেত না। সেই অভিজ্ঞতা সম্পন্ন দলটা এখন বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিচ্ছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা এখানে কেউ বলছে না, সেটা হলো অর্থনীতি খুব খারাপ এই ঘোষণাটা নিজেই একটা বিপদ। একজন অর্থমন্ত্রী যখন প্রকাশ্যে বলেন অর্থনীতি ডুবে যাচ্ছে, তখন বিদেশি বিনিয়োগকারীরা কি ভাবেন? বাজারে কি বার্তা যায়? টাকার মান, ঋণের সুদ, ব্যবসার আস্থা, এসব একটা শব্দেই নড়ে যায়। দায়িত্বশীল অর্থনৈতিক নেতৃত্ব এভাবে কথা বলে না, সমস্যা স্বীকার করে, কিন্তু পরিকল্পনা আর আস্থার সাথে। এখানে শুধু সমস্যার ঘোষণা আছে, পরিকল্পনার কোনো কংক্রিট কথা নেই। এদিকে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাটির মূল কমান্ড ভবন ধ্বংস হয়ে গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর বারাত দিয়ে সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে বাহরাইনে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির বিভিন্ন স্থানে একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিটি শেখ ইসা অঞ্চলে অবস্থিত। গত 1 মার্চ রোববার থেকে ঘাঁটিটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরানের সেনাবাহিনী। এতে ওই ঘাঁটিটির কমান্ড সেন্টার ও স্টাফ ভবন ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনও কোনো। এদিকে ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এই প্রতিবেদনের তথ্যকে নাকচ করেছে আমিরাত। দেশটি বলেছে তারা আক্রমণাত্মক অবস্থানে অর্থাৎ ইরানে কোনো ধরনের হামলা চালাবে না। তারা আন্তর্জাতিক অধিকার অনুযায়ী নিজেদের আত্মরক্ষা করে যাবে। এ ব্যাপারে এক বিবৃতিতে দেশটি বলেছে, ইরানের হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত তার প্রতিরক্ষা অবস্থানে কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি। আমরা স্পষ্ট করছি, আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নয়। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, উত্তেজনা প্রশমন এবং জাতিসংঘ সনদের প্রতি অবিচল অঙ্গীকারের অংশ হিসেবে আমিরাত তাদের ভূমি, জলসীমা বা আকাশপথ ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ব্যবহারের অনুমতি দেয়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এটিও জোর দিয়ে বলছে যে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদ অনুযায়ী তাদের আত্মরক্ষার বৈধ অধিকার বজায় রয়েছে। পরিশেষে আমিরাত সাংবাদিকতার দায়িত্বশীলতার উপর গুরুত্বারোপ করেছে এবং কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের আগে কেবল দাপ্তরিক ও নির্ভরযোগ্য স্রোতের উপর নির্ভর করার আহ্বান জানাচ্ছে। এদিকে কপোতাক্ষ নদের বালুলুটের সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুরসহ 4 নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার 3 মার্চ যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃত অন্য 3 জন হলেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজাল আসাদ কোল্লল ও বাবলুল রহমান এবং মুন্সীগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তক্রমে তাদের বহিষ্কার আদেশ কার্যকর হয়েছে। এছাড়াও বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দৈনিক সমকালে গত 23 ফেব্রুয়ারি যুবলীগ, যুবদল, যুববিভাগ মিলে খোলপেটুয়া কপোতাক্ষ নদের বালু লুট শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার ২ মার্চ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি ও সমকালের শ্যামনগর প্রতিনিধি শামিউল মনিরের ওপর হামলা করে যুবদল নেতা আনারুল ইসলাম আঙ্গুর, হাফিজাল আসাদ কোল্লল, বাবলুর রহমান, আব্দুর রহিম সহ ২৫ থেকে ৩০ জন। এদিকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। বুধবার বাংলাদেশ সময় রাত ৪:৩০টার দিকে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। তারা বলেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দোহার দিকে ২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর মধ্যে একটি প্রতিরক্ষা মিসাইল দিয়ে প্রতিহত করা হয়। অপর একটি মিসাইল আল উদেইদ ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এটি মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি। তবে মিসাইল হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ বেঁচে আছেন। গত শনিবার হামলা চালিয়েছে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কমান্ডারকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় আহমেদিনেজাদকেও হত্যার চেষ্টা করা হয়। তবে হত্যা চেষ্টা সত্ত্বেও তিনি বেঁচে গেছেন বলে একটি সূত্র গত মঙ্গলবার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালকে জানিয়েছেন। সূত্রটি বলেছেন, আহমেদিনেজাদ আহতও হননি, কিন্তু তাকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম গত রোববার দাবি করে, আহমেদিনেজাদ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন। তবে আহমেদিনেজাদের বাড়ি টার্গেট করে হামলা চালানো হয়েছিল। আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। তিনি কট্টরপন্থী হিসেবে পরিচিত ছিলেন। পশ্চিমাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। ২০০৯ সালের নির্বাচনের মাধ্যমে তিনি আবারও ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ওই নির্বাচনটি ছিল বিতর্কিত। সে বছরের নির্বাচনের পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এদিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজদাবা। বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদ মাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট মোজদাবাকে নতুন লিডার হিসেবে নির্বাচিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে। ইরানিদের কাছে এটি একটি পবিত্র শহর। বুধবার বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ৮৬ বছর বয়সী খামেনিকে লক্ষ্য করে গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার ইমাম রেজা মাজারে পিতাকে সমাহিত করা হয়েছিল। জানা গেছে, খামেনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন তাকে যেন মাশহাদের ইমাম রেজা মাজারে শেষ নিদ্রায় শায়িত করা হয়। এদিকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেয়নি স্পেন। এ কারণে দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্র একই কাজ করায় দেশটির সমালোচনা করেছেন ট্রাম্প। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে একটি বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, স্পেন খুবই খারাপ। আমরা স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেব। আমরা স্পেনের সঙ্গে কোনো কিছু করতে চাই না। অর্থমন্ত্রী স্কট ব্রেসেন্ট স্পেনের সঙ্গে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছেন। গত শনিবার ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে, যা গত ৫ দিন ধরে চলছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বুধবার জানিয়েছে, ইরান পাল্টা হামলা হিসেবে এখন পর্যন্ত ৫০০-র বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০-এর বেশি ড্রোন ছুড়েছে। কিন্তু তাদের হামলার কারণে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কমে যাচ্ছে। সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরানের মিসাইল লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। এতে করে ইরানের পাল্টা হামলার ক্ষমতা হ্রাস পেয়েছে। সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, আমরা দেখছি আমাদের ও আমাদের মিত্রদের ওপর ইরানের হামলার সক্ষমতা কমছে। অন্যদিকে আমাদের সামরিক শক্তি বাড়ছে। আর আমাদের সার্বিক বিশ্লেষণ হল, আমরা আমাদের পরিকল্পনার চেয়ে এগিয়ে আছি। সেন্টকমের কমান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র গত শনিবার থেকে এখন পর্যন্ত ইরানের ২০০০-এর বেশি টার্গেটে হামলা চালিয়েছে। এই সময়ের মধ্যে তারা ইরানের ১৭টি জাহাজ ডুবিয়ে দিয়েছেন, যার মধ্যে সাবমেরিনও আছে। ইরানের বিরুদ্ধে হামলায় ৫০,০০০-এর বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, ২টি রণতরী ও বোমারু অংশ নিয়েছে বলেও জানিয়েছেন তিনি, যা গত কয়েক প্রজন্মের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক উপস্থিতি।
যুক্তরাষ্ট্রের এই সেনা কমান্ডার আরও বলেছেন 2003 সালের ইরাক যুদ্ধের সময় প্রথম দিকে যে হামলা মার্কিন সেনারা চালিয়েছিল ইরানে সেই একই সময়ের তুলনায় দ্বিগুণ হামলা চালানো হয়েছে তিনি বলেছেন আমরা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছি তাদের কয়েকশো ব্যালিস্টিক মিসাইল ড্রোন ও লঞ্চার ধ্বংস করেছি